আজকের ভিডিওতে আমরা প্রাসের গতি নিয়ে আলোচনা করব। প্রাসের গতি অর্থাৎ প্রজেক্টাইল মোশন। এই যে প্রজেক্টাইল মোশন ইউনিটটা বা পোরশনটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা ক্লাস 11-এ যেমন প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন সংক্রান্ত বিভিন্ন যে পরীক্ষাগুলো দিই 11-এর, সেখানে যেমন কোয়েশ্চেন পাবো, তেমন এই অংশ থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সেটা নিট হোক বা জয়েন্ট হোক বা যে কোনো, আমরা যে কোনো সর্বভারতীয় পরীক্ষাতেই যাই না কেন, সব জায়গাতেই কিন্তু প্রজেক্টাইল মোশন থেকে কোয়েশ্চেন মাস্ট থাকবেই একদম। তাই আমি এই প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতির বিভিন্ন অংশগুলো, থিওরিটিক্যাল যা যা অংশ আছে, আমি সেইগুলো খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি কোনো একটা বস্তুকে, এটা ধরে নিলাম ভূপৃষ্ঠ থেকে যদি একটা বস্তুকে সরাসরি উপরের দিকে লম্বভাবে আমরা ছুড়ে দিই, সেটা কিছু একটা উচ্চতা পর্যন্ত উঠবে। তারপর যেহেতু উপরের দিকে ওঠার সময় কি হয় না, মন্দন একটা কাজ করে, অভিকর্ষ ত্বরণ জি আমরা জানি, সেই জিটার জন্য এটার গতিবেগ আস্তে আস্তে কমবে। একটা সময় সেটা বেগ 0 হবে, আবার ওই পথেতেই ফিরে আসবে এবং যেখান থেকে ছুড়েছিলাম সেখানেই এসে পৌঁছাবে। এটা যদি উল্লম্বভাবে আমরা কোনো বস্তুকে একদম লম্বভাবে যদি উপরের দিকে ছুড়ি, সেই ক্ষেত্রে কি হয়, যেখান থেকে ছুড়লাম সেখানে ফিরে আসে একটা সরলরৈখিক গতিপথ আমরা পাই। আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। সেটা কেমন রকম গতি না, সেটা হলো আমরা যদি একটা ক্রিকেট বলকে গ্রাউন্ডের প্রান্ত থেকে দূরে ছুঁড়ে কোনো ফিল্ডারকে দিতে চাই, তখন সে বলের গতিপথটা যেমন হয় সেটাকে আমরা বলি প্রাসের গতি। কিংবা আমরা যদি ডিসকাস থ্রো করি, কিংবা যদি আমরা ফুটবলে কিক করি, তো তার গতিপথটা যেমন হয়। অর্থাৎ আমি ধরে নিলাম এটা ভূপৃষ্ঠ, যে লাইনটা ড্র করেছি, ভূপৃষ্ঠের উপরে একটা অংশ আমি নাম দিচ্ছি ও থেকে আমি একটা বস্তুকে প্রজেক্টাইল মোশনে ছুড়ছি। প্রজেক্টাইল মোশন অর্থাৎ আমি কি বললাম, সেটা লম্ব হবে না, যেমন বল ছোড়া হয় সেই রকম আমি কিছুটা আনতভাবে ওকে ছুড়লে সেটা একটা উচ্চতা পর্যন্ত উঠবে, উঠে আস্তে 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 সেটা আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে। ছবিটা ইউনিফর্ম হবে, আমার ছবিটা একটুখানি বেঁকে গেছে, তো সেটা আস্তে আস্তে আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে। তো যেই জায়গা থেকে ছুঁড়েছিলাম সেখানে এসে কিন্তু পৌঁছালো না, অন্যত্র কোন একটা জায়গায় এসে পৌঁছালো। আমি এটার নাম দিলাম সাপোজ বি। আর ম্যাক্সিমাম হাইট যেটা, সর্বোচ্চ যে বিন্দুটা, সেইটার নাম দিলাম আমি এ। এই জিনিসটাকে আমরা বলছি, বা এরকম গতিপথকে বলছি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। আচ্ছা, আমি যখন বস্তুটাকে প্রাথমিক অবস্থায় ছুঁড়েছি, তখন ধরে নেই ছোড়ার সময় তার প্রাথমিক বেগ ছিল ইউ। আমি ইউ বেগে বস্তুটাকে ছুঁড়েছিলাম এবং ছোড়ার সময় অনুভূমিকের সাথে মাটির সাথে যে কোণটা করেছে, সেই কোণটা ধরে নিলাম থিটা। তো বস্তুটাকে ছোড়ার সময় ও বিন্দুতে যখন ছুটছি তখন তার বেগ ছিল ইউ এবং মাটির সাথে আমি থিটা কোণে ছুঁড়েছিলাম, তাই সেটা আনতভাবে কিছুটা দূর আগিয়ে গিয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে এসেছে। এই যে ইউ প্রাথমিক বেগ, তার দুটো উপাংশ পাবো, একটা অনুভূমিক দিকে পাবো, যেহেতু থিটাটা অনুভূমিকের সাথে তাই আমার অনুভূমিক উপাংশ ইউ কস থিটা, আর একটা থাকবে উল্লম্বভাবে উপরের দিকে, সেটার মান হবে ইউ সাইন থিটা। আমি যে বেগে ছুড়লাম সেই বেগের দুটি উপাংশ ভেঙে নিয়েছি। এবার কয়েকটা বিষয় এই জায়গাটা আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আমরা যে উল্লম্ব বেগ পেলাম আর অনুভূমিক বেগ পেলাম, এই দুটো উপাংশর সাহায্যেই সমস্ত অঙ্ক বা ধাপ যা কিছু আসবে থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল, সেগুলো সমাধান করব।
প্রাথমিক বেগ যে ইউ ছিল, ইউটা আমাদের খুব বেশি কাজে লাগে না বা প্রয়োজন হয় না। ইউটাকে নিয়ে কোনো ক্যালকুলেশন করতে গেলে আমাদের সমস্যায় পড়তে হবে। তো আমরা যে কোনো ক্যালকুলেশন বা থিওরি এই উপাংশ দুটো সাহায্য নিয়ে করব। আর এই যে উপাংশ দুটো, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে রাখি। উপাংশ দুটোর মধ্যে যেটা উপরের দিকে পেলাম ইউ সাইন থিটা, সর্বদা যে সাইন থিটা পাবো এমনটা নয়। আমি যদি থিটাটা উলম্বের সাথে নিতাম, এই দিকে যদি থিটা কোণটা ধরতাম উপরের দিকের সাথে, তখন এটা কস আসতো আর নিচেরটা সাইন এসে যেত। তো আমার কোনটা কস কোনটা সাইন ওইটা বিষয় নয়, আমার উপরের দিকে যে উপাংশটা, উলম্বভাবে যে উপাংশটা, সেইটার যেহেতু উপরের দিকে কাজ করছে, তাই অভিকর্ষ ত্বরণের সাথে উপরের উপাংশটা সম্পর্কিত। অর্থাৎ আমার এইখানে এই মুহূর্তে ইউ সাইন থিটা যেটা পেয়েছি উলম্ব উপাংশ, সেইটা কিন্তু অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত। অর্থাৎ এটা যখন উপরের দিকে উঠতে থাকবো তখন জি মন্দন ওর মধ্যে ক্রিয়া করবে, এবং যখন নিচে নামবে তখন জি ত্বরণ ওর মধ্যে ক্রিয়া করবে। অর্থাৎ ইউ সাইন থিটার মানটা কিন্তু বাড়বে এবং কমবে, এরকমটা চলবে। এটার মানটা ফিক্সড নয়, যেহেতু ওখানে একটা মন্দন বা ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি ওর সাথে সংযুক্ত আছে। কিন্তু আমি যদি নিচের দিকের উপাংশের কথা ভাবি, ইউ কস থিটা, এখানে এই ইউ কস থিটা উপাংশটার সাথে অভিকর্ষ ত্বরণের কোনো রকম সম্পর্ক নেই, কারণ এটা অনুভূমিকভাবে মাটির সাথে সমান্তরালে ক্রিয়া করছে, তাই এখানে কোনো অভিকর্ষ ত্বরণের সম্পর্ক নেই। এই পয়েন্টটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তাই অনুভূমিক যে উপাংশ ইউ কস থিটা, তার মান কখনোই বাড়া কমা হয় না। আমি এই যে গতিপথ, এই পথে বস্তুটা গেছে, সেই গতিপথের যে কোনো বিন্দুতে যদি আমি ওই মুহূর্তে কণাটার বেগ ভাবি, আমি এইদিকে দেখে নিচ্ছি, আমি ধরেন এটা সি বিন্দু, সি বিন্দুতে তার যদি বেগের উপাংশ ভাঙি, একটা পাবো আমি অনুভূমিক দিকে, এইখানে যেহেতু বস্তুটা নিচে নামছে তাই একটা পাবো নিচের দিকে। এই অনুভূমিক দিকের উপাংশ কিন্তু ইউ কস থিটাই থাকবে, ওইটা কোনোরূপ পরিবর্তন হবে না মানটা, ওটা সর্বদা ইউ কস থিটা। যে কোনো জায়গায় অনুভূমিক দিকের উপাংশ ইউ কস থিটাই থাকবে, কারণ এই মান চেঞ্জ হবে না, এটা অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত নয় বলে। কিন্তু ইউ সাইন থিটা যেটা ছিল, সেইটা প্রত্যেকটা বিন্দুতে মান পাল্টে পাল্টে যাবে, কারণ ওর বেগ কখনো বাড়ছে কখনো কমছে। যখন উপরের দিকে উঠতে থাকছে, এটা সর্বোচ্চ বিন্দু, এই পর্যন্ত ওটা উপরে উঠেছে, তাই ওই উপাংশের মানটা আস্তে আস্তে কমে 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 যাবে, তারপর থেকে আবার ওই উপাংশের মানটা বাড়তে থাকবে। এই দুটি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্রজেক্টাইল মোশনের। এবার আমরা কয়েকটা বিশেষ ক্ষেত্র নিয়ে আসি। প্রথমেই আমরা সর্বোচ্চ উচ্চতার মানটা বের করব। আমি ছবিতে দেখিয়েছি, আমি ধরে নিয়েছি সর্বোচ্চ বিন্দুটা এ এবং মাটি থেকে এর হাইটটা এইচ। এই এইচ এর মানটা আমি নির্ণয় করতে চাইছি। তো এইচটা কিভাবে বের করব? ভীষণ সহজ একটা ক্যালকুলেশন। আমি প্রজেক্টাইল মোশনের সমস্ত ক্যালকুলেশনগুলো ভীষণ সহজেই করতে পারবো, কোনোটাই জটিল কিচ্ছু নয়। আমি যখন উচ্চতাটা নির্ণয় করব, আমরা উপরের দিকের উপাংশটাকে নিয়ে ক্যালকুলেশনটা করব। তো উপরের দিকের উপাংশের প্রথমে ও বিন্দুতে মান ছিল ইউ সাইন থিটা উপরের দিকে, তারপর যখন উপরে উঠেছে মানটা কমেছে, এবং সর্বোচ্চ বিন্দুতে উপরের দিকের উঠার বেগ আর কিছু নেই, কারণ আমি লম্ব গতির বেলায় আলোচনা করেছিলাম সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ ক্ষণিকের জন্য 0 হয়, তারপর আবার নিচে নামে। তাই এই বিন্দুটা সর্বোচ্চ বিন্দু, এবং এখানে ঊর্ধ্বমুখে কোনো বেগ আর থাকবে না, অর্থাৎ ঊর্ধ্বমুখে বেগ হয়ে যাবে 0। তাই আমি উলম্ব গতি যখন আলোচনা করব, প্রাথমিক বেগটা আমার ইউ সাইন থিটা, অন্তিম বেগ সর্বোচ্চ বিন্দুতে সেটা 0, আর আমার মন্দন কাজ করছে পুরো প্রক্রিয়াটাতে জি, আর আমি হাইটটা ধরে নিয়েছি এইচ। তাহলে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s সূত্রে এই মানগুলো, সমস্ত মানগুলো বসিয়ে নিয়ে আমি এইচটা বের করে নিতে পারবো। এখানে ভিটা অন্তিম বেগ 0, ইউটা প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, মাইনাস 2 মন্দনটা জি, আর সরণ বলতে এখানে উচ্চতা এইচ। মানগুলো বসিয়ে নিলাম, বসিয়ে নিলে বা আমি এখান থেকে এইচটা পেয়ে যাচ্ছি,
এইচ সমান এইচ সমান ইউ সাইন থিটা বাই 2g আসছে। সরি, এটা হোল স্কোয়ারটা দেওয়া হয়নি, এটা হোল স্কোয়ার। এটা হোল স্কোয়ারটা দিলে আমরা পাচ্ছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এইটা পেলাম আমরা সর্বোচ্চ উচ্চতার রাশিমালা, অর্থাৎ সর্বোচ্চ যে উচ্চতার উঠলো এইচ তার রাশিমালা পেলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখানে কিন্তু থিটাটা আমার থাকছে, যে কত কোণে আমি ইনিশিয়ালি ছুড়েছিলাম যেটাকে প্রক্ষেপ কোণ বলা হয়, সেই কোণটা আমার থাকবে, তার সাইন স্কোয়ার উপাংশ দিয়ে আমরা মানটাকে পেলাম। এবার আসা যাক চলনকাল, ইংরেজিতে বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে বস্তুটাকে আমি যখন ছুড়লাম তার কতক্ষণ পরে সেটা আবার মাটিতে এসে পৌঁছাবে, টোটাল সময় কতক্ষণ সে বাতাসে ভেসে ছিল, সেই সময়টাই আমার হলো টাইম অফ ফ্লাইট বা চলনকাল। এটা আমি নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য একটা এক্সট্রা পার্ট আমি করে রাখছি, যদিও আমার চলনকাল নির্ণয়ের জন্য ওটা প্রয়োজন ছিল না, কিন্তু একটা বিষয় বোঝানোর জন্য আমি করব। সেটা কি করতে চাইছি না, প্রথমে আমি দেখবো যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেই সময়টাও বের করব, আর সমগ্র বাতাসে ভেসে থাকার সময়টাও বের করব। কি কি বললাম, ম্যাক্সিমাম হাইট এইচ, এই হাইটে পৌঁছাতে কত সময় লাগে বের করব, আর মোট কতক্ষণ বাতাসে ভেসে থাকে সেটাও আমরা বের করব। ধরি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় লাগবে ক্যাপিটাল T1। যখন আমি সর্বোচ্চ উচ্চতার কথা ভাবছি, উপরের দিকে উচ্চতার কথা ভাবছি, তখন আমরা শুধুমাত্র উপরের দিকের উপাংশটা নিয়ে ক্যালকুলেশন করব, অনুভূমিক উপাংশটা আমার এই ক্ষেত্রে প্রয়োজন পড়ছে না। তাহলে সর্বোচ্চ উচ্চতা যখন পৌঁছে গেল তখন কিন্তু আমরা অলরেডি জানি যে তার অন্তিম বেগ 0 হবে, প্রাথমিক বেগটা ছিল ইউ সাইন থিটা মন্দণ্ডের জি। আমি এই ডাটাগুলোকে নিয়েই ভি সমান ইউ মাইনাস এটি ফর্মুলাতে পুট করব। ভি সমান ইউ মাইনাস এটি, এটা আমরা জানি সরলরৈখিক গতির একটা সমীকরণ। সেখানে বসিয়ে দিলে আমরা অন্তিম বেগটা কি বললাম 0, প্রাথমিক বেগটা ইউ সাইন থিটা মাইনাস এ মানে জি, আর টিটা ধরে নিয়েছি T1 করে নিলে এখান থেকে আমরা T1 সমান পেয়ে যাচ্ছি ইউ সাইন থিটা বাই জি। আমরা খুব সহজেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কতটা সময় প্রয়োজন বা লাগবে সেটার রাশিমালা পেয়ে গেলাম। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখছি, পরের প্রয়োজনের হতে পারে তাই। তাহলে আমরা পেয়ে গেছি এখন পর্যন্ত দুটো রাশিমালা পেলাম, একটা সর্বোচ্চ উচ্চতার মান পেয়েছি, একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগে সেটা পেয়েছি। এবার যেটা করব, মোট উত্থিতিকাল বা টাইম অফ ফ্লাইট, যতক্ষণ বাতাসে ভেসেছিল সমস্ত সেই টোটাল টাইমটা আমি এবার বের করতে চাইছি। এর বেলাতেই অর্থাৎ আমি মোট সময় বের করার ক্ষেত্রেও আমরা উপরের দিকের বেগটাকে নিয়েই করব। উপরের দিকের বেগ ইউ সাইন থিটা প্রাথমিক বেগ, ওই বস্তুটা ইউ সাইন থিটা বেগ নিয়ে উপরের দিকে উঠেছে, আবার সেটা ফিরে এসেছে মাটিতে, যদিও দূরে গিয়ে মাটি স্পর্শ করেছে, কিন্তু আমরা যদি উচ্চতার কথা ভাবি সে মাটিতে ছিল, আবার শেষে মাটিতে সে পৌঁছেছে, অর্থাৎ উপরের দিকে তার সরণ 0, ঊর্ধ্বমুখে তার কোনো সরণ আলটিমেট হয়নি, সরণটা 0। আর আমি মোট উত্থিতিকালটাকে যদি ক্যাপিটাল টি ধরে নেই, ধরি মোট সময়টা ক্যাপিটাল টি, এবার আমরা এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাতে মানগুলো বসাবো। সরণ টাইম বললাম, যেহেতু উলম্ব দিকে উপর দিকে কোনো রকম সরণ ঘটেনি তাই সরণটা 0। ইউটা প্রাথমিক বেগ, সেটা ছিল আমার ইউ সাইন থিটা। টিটা মোট সময় সেটা নির্ণয় করব ইন্টু টি মাইনাস হাফ ত্বরণ, ক্ষেত্রে অভিকর্ষজ জি, আর টিটা ক্যাপিটাল টি ধরে নিয়েছি ক্যাপিটাল টি স্কোয়ার। और আমি একটা করে টি দুটো সমীকরণ থেকে বাদ দিয়ে দিলে পেয়ে যাব, এখানে আমার একটু সাজিয়ে নেই, হাফ জি ক্যাপিটাল টি পাবো সমান পেয়ে যাবো আমরা এটা থেকে ইউ সাইন থিটা, কারণ একটা টি আমি 2 থেকে কেটে নিয়েছি। और আমি পাবো ক্যাপিটাল টি সমান
2u sin theta বাই জি, এইটা আমার মোট উত্থিতিকাল বা টাইম অফ ফ্লাইট, যতক্ষণ বাতাসে ভেসেছিল তার রাশিমাল। এটা আমি 3 নম্বর সমীকরণ নাম দিলাম। 2 আর 3 যদি দেখি, দুইটা ইউ সাইন থিটা বাই জি, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে টাইম, আর মোট সময় 2u সাইন থিটা বাই জি। তাহলে এই দুটোকে তুলনা করলে পাচ্ছি টি সমান 2t1, অর্থাৎ আমরা কি পেলাম, যে মোট সময়টা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময় লেগেছিল তার দ্বিগুণ, অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণ সময়তেই আবার মাটিতে পৌঁছবে। ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যেতে যা সময় লাগছে, আবার মাটিতে পৌঁছতে ততটাই সময় লাগছে। এটা আমাদের একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। এবার আমরা নির্ণয় করব প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ। জিনিসটা কোনটা আগে ছবিতে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ হলো, আমি বস্তুটা ও বিন্দু থেকে ছুঁড়েছি আর বিতে গিয়ে মাটি স্পর্শ করেছে, আমার যত দূরত্ব অতিক্রম করে গিয়ে মাটি স্পর্শ করলো, সেই ও থেকে বি, আমার এই ক্ষেত্রে ও থেকে বিটাকে বলছি প্রক্ষেপ সীমা বা রেঞ্জ, ক্যাপিটাল আর দিয়ে এটাকে আমরা প্রকাশ করব। অর্থাৎ আমি ও বিন্দুতে দাঁড়িয়ে ছুঁড়েছিলাম, মাটিতে গিয়ে স্পর্শ করলো বি, সেই ও থেকে বি দূরত্বটাই আমরা নির্ণয় করতে চাইছি। তো যেহেতু হরাইজন্টালি আমি ডিস্টেন্স নির্ণয় করব, তাই আমার এখানে ইউ কস থিটা উপাংশটা নিয়ে আমরা নির্ণয় করব। আমার উলম্বটার প্রয়োজন নেই, আমার লাগবে অনুভূমিক উপাংশটা, ইউ কস থিটা। এবার ইউ কস থিটা উপাংশটা তো জানি যে এটা সুষম, এর মান বাড়া কমা কিছু হয় না। বিভিন্ন বিন্দুই আমি ভাবি না কেন, যেখানেই ভাবি না কেন, সব জায়গায় ইউ কস থিটার মান অপরিবর্তিত থাকে। তাই আমার এই রেঞ্জটা আরটা কিভাবে বের করব না, আর সমান হয়ে যাবে ইউ কস থিটা, বেগটা তো সুষম বেগ, এবং যতক্ষণ ধরে এটা গেছে সেই টাইম গুণ করে দিলে, বেগ ইন্টু সময় করে দিলে আমি দূরত্বটা পেয়ে যাব। বেগ ইন্টু সময়, সময়টা ও থেকে বি যেতে কতক্ষণ সময় লেগেছে না, যতক্ষণ বাতাসে ভেসেছিল ততক্ষণ ধরেই গেছে, সেই সময়টা তো আমরা বের করে নিচ্ছি অলরেডি। টি সমান 2u sin থিটা বাই জি, এই সময়টা ধরে ওটা বাতাসে ভেসেছিল, আর বেগটা আমার ছিল ইউ কস থিটা। তাই আমরা পেয়ে যাচ্ছি প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ আর সমান, বেগটা বললাম ইউ কস থিটা ইন্টু টাইম টি, অর্থাৎ ইউ কস থিটা ইন্টু টাইমটা আমার বেরিয়েছে 2u sin থিটা বাই জি। 2u sin থিটা বাই জি সমান আমরা পাচ্ছি ইউ স্কোয়ার বাই জি, আর 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা সমান ইউ স্কোয়ার 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, এটা ফর্মুলা ত্রিকোণমিতির সূত্র, ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি আর সমান। কত সহজ ক্যালকুলেশন, আমরা রেঞ্জের রাশিমালা পেয়ে গেলাম, ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি। এবার যদি এই রেঞ্জটা আমার ধরো আমি ডিসকাস থ্রো করছি বা বর্ষা থ্রো করছি, বা আমি কোনো জিনিসকে ছুঁড়ছি যেটা বেশি দূরে পৌঁছতে চাই, অনেক দূরে পৌঁছতে চাই, সেক্ষেত্রে আমি কত কোণে ছুড়লে বস্তুটাকে সব থেকে বেশি দূরত্বে পৌঁছতে পারবো, অর্থাৎ আর ম্যাক্সিমামটা আমি বের করতে চাইছি, সেক্ষেত্রে থিটাটাও বের করতে চাইছি না। আর যদি ম্যাক্সিমাম হতে হয়, সর্বোচ্চ যদি আর হতে হয়, সেক্ষেত্রে সাইন থিটা মানটা, সাইন থিটা সর্বোচ্চ মান হয়ে যায় 1, সাইন থিটা মানে এখানে সাইন 2 থিটা আছে, তার সর্বোচ্চ মান হয়ে যাবে 1, সেটা হয়ে যায় সাইন 1 মানে সাইন 90 ডিগ্রি মান হয়ে যায় 1, বা 2 থিটা সমান 90 ডিগ্রি আর থিটা সমান 45 ডিগ্রি। অর্থাৎ আমার আর ম্যাক্সিমাম যদি হতে বা পেতে চাই, তবে থিটাকে হতে হবে 45 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পেলাম, যে বস্তুটাকে যদি 45 ডিগ্রি কোণে ছুড়ি, তাহলে সেটা সব থেকে বেশি দূরত্ব ট্রাভেল করবে। সেই দূরত্বের মানটা কত
দূরত্বের মানটা হয়ে যাবে আর ম্যাক্সিমাম সমান সাইন থিটার মান 1 অর্থাৎ ইউ স্কোয়ার বাই জি। তো ম্যাক্সিমাম দূরত্ব পাবো ইউ স্কোয়ার বাই জি, আর সেক্ষেত্রে কোণটা আমার হতে হবে 45 ডিগ্রি, তবে আমি ম্যাক্সিমাম দূরত্বে পৌঁছাতে পারবো। প্রজেক্টাইল মোশনের শেষ অংশ নিয়ে আলোচনা করব, সঞ্চার পথ। প্রজেক্টাইল মোশনের সঞ্চার পথ নির্ণয় করব। আমি একটা প্রজেক্টাইলের ছবি দেখাচ্ছি, যে একটা বস্তুকে আমি ও বিন্দু থেকে ছুঁড়েছিলাম, সেটা গিয়ে পি বিন্দুতে পৌঁছেছে, আর আমার প্রাথমিক বেগ ইউ, প্রক্ষেপ কোণটা থিটা, দুটো উপাংশ অনুভূমিকভাবে ইউ কস থিটা, উপরের দিকে ইউ সাইন থিটা। আমি অনুভূমিক দিকটাকে এক্স অক্ষ, উপরের দিকটাকে ওয়াই অক্ষ ধরে নিলাম। আমি যেটা নির্ণয় করতে চাইছি এর গতিপথটা নির্ণয় করতে চাইছি। তার জন্য যেটা করব, এর গতিপথের উপর যে কোনো একটা বিন্দু আমি ধরে নিচ্ছি পি বিন্দু, যে কোনো, এটা সর্বোচ্চ বিন্দু নয় কিন্তু, আমি এনি একটা বিন্দু যে কোনো, যেখানে খুশি আমি নিতে পারি, একটা বিন্দু এক্স ওয়াই ধরে নিলাম। তো এই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, অর্থাৎ এই বিন্দুটা পৌঁছতে হলে আমাকে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যেতে হবে, যেহেতু এক্স এর মান স্মল এক্স, আমাকে স্মল এক্স যেতে হবে, এবং উপরের দিকে আমাকে যেতে হবে ওয়াই দূরত্ব, উপরের দিকে উঠতে হবে ওয়াই। তো তার জন্য আমি স্থানাঙ্কটা এক্স ওয়াই বলতে পারছি। তো এর বিভিন্ন স্থানাঙ্ক এক্স ওয়াই, অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবর গেছি স্মল এক্স এবং উপরে দিয়ে গেছি স্মল ওয়াই দূরত্ব। ধরে নেই বস্তুটিকে ছোড়ার সময় থেকে ছড়ার পর টি সময়ে অতিক্রম করে পি বিন্দুতে পৌঁছালো, অর্থাৎ পি বিন্দুতে পৌঁছাতে ওর সময় লেগেছে স্মল টি। তো স্মল টি পি বিন্দুতে সময় লেগেছে পৌঁছানোর ক্ষেত্রে। পি বিন্দুতে পৌঁছানোর সময় অনুভূমিক দিকের সরণটা কত হয়েছে এক্স। তো এক্স সরণ এক্স সমান অনুভূমিকের দিকের বেলায় কি পাবো না, অনুভূমিক বেগ ইন্টু সময়, এক্স সমান হয়ে যাবে ইউ কস থিটা ইন্টু টি। অর্থাৎ আমি এখান থেকে বা টি সমান বের করে রাখি, বা টি সমান এক্স বাই ইউ কস থিটা। এটা আমার অনুভূমিক গতিটার ক্ষেত্রে পেলাম, অনুভূমিক দিকে। এবার যদি উলম্বটা ভাবি, উলম্ব গতি বেড়ে উলম্ব বেগ ইউ সাইন থিটা, আর উলম্ব দিকে সরণ হয়েছে ওয়াই। তো উলম্ব গতি যখন আমরা লিখবো, তখন আমরা সূত্র লাগাবো এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, কারণ উলম্ব দিকে তো একটা মন্দন কাজ করবে জি, তাই আমরা মন্দন সহ লিখছি। আর অনুভূমিকের বেলায় যেহেতু ত্বরণ বা মন্দন নেই, তাই এস সমান ইউটি শুধু বসিয়েছিলাম এই অংশটুকু। এস সমান ইউটি বসালে ইউ ইন্টু টি করে নিয়েছি, ইউ অর্থাৎ ইউ কস থিটা বেগটা, তার সাথে টি করেছিলাম। কিন্তু উলম্ব যখন করছি তখন বেগ ইউ সাইন থিটা, কিন্তু তার সাথে একটা ত্বরণ আছে বা মন্দন আছে। তো এস উলম্ব সরণটা কত, এস এর পরিবর্তে আমরা লিখছি ওয়াই, যেহেতু ওয়াই ধরেছি। ওয়াই সমান ইউ, ইউ মানে উলম্ব বেগ ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ, ত্বরণটা বা মন্দনটা জি, তাই জি লিখলাম, জি টি স্কোয়ার। এবার এই যে টিটা নির্ণয় করেছিলাম বা বের করে রেখেছি, সেই টি এর মানটা এখানে পুট করে দাও। পুট করে দিলে পাচ্ছি আমি ইউ সাইন থিটা ইন্টু টি এর মান ইউ বাই এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ এক্স বাই ইউ কস থিটা পুরোটা হোল স্কোয়ার, সমান আমার ইউটা কেটে যাবে, এক্স সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এক্স টেন থিটা মাইনাস, এটাকে সাজালে পাচ্ছি জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর আমার আছে এক্স স্কোয়ার। এটা পেলাম ওয়াই সমান। আমার কাজ এখানে মোটামুটি শেষ সঞ্চার পথ নির্ণয়ের জন্য। তো এই যে আমি একটা ফর্ম পেলাম সমীকরণের, এইটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির একটা বিশেষ সমীকরণের সাথে মিলে নিতে পারছি। তার সাথে না ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ারের সাথে মেলাতে পারছি, একই রকম। এ মানে ট্যান থিটা আর বি মানে এই টোটালটাকে বি বসালাম।
এক্স স্কোয়ার আছে। তাহলে এটাকে এই যে ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এই সমীকরণটা অধিবৃত্তের সমীকরণ, তার সাথে আমরা মেলাতে পারছি, মানে অনুরূপ। সেই জন্য আমি প্রাচীর গতিপথটাকে অধিবৃত্তাকার গতিপথ বলতে পারছি। অর্থাৎ আমরা যে প্রজেক্টাইল মোশন পাবো, বস্তুটার গতিপথটা হবে অধিবৃত্তাকার গতিপথ। কারণ কি পেলাম না, যেহেতু প্রাচীর সমীকরণটা অধিবৃত্তের সাধারণ সমীকরণের সাথে মিলে যাচ্ছে, তাই আমরা প্রাচীর গতিপথটা পেলাম অধিবৃত্তাকার গতিপথ। এই পুরো প্রজেক্টাইল মোশনটা আমি প্রত্যেকটা অংশ খুব ধীরে ধীরে বোঝালাম, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আবারও বলে রাখি যে যখনই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা যাও না কেন, এই অংশটা থেকে যা কিছু বললাম এইগুলোর উপরেই বেস করে কোয়েশ্চেন থাকবেই, সেটা নিট হোক, জয়েন্ট হোক বা ফাইনাল পরীক্ষা হোক, প্রত্যেকটা জায়গাতেই আমরা প্রাচীর গতিপথ থেকে কোয়েশ্চেন পাবোই।